আমরা আবার বাংলা ক্লাসে চলে এসেছি। আজকে আমরা একটা নতুন কবিতা তোমাদের সঙ্গে পড়ব। কেমন? কবিতাটার নাম কি? পল্লী ভবন। কবিকে নিরুপমা দেবী। আজ প্রথমে আমি তোমাদের সঙ্গে কবি সম্পর্কে কিছু জেনে নেব, তারপরে আমরা কবিতাটা পড়ব। এই কবিতাটি কিশোর কবিতা সঞ্চলন থেকে নেওয়া হয়েছে। নিরুপমা দেবীর লেখা এই কবিতাটি কিশোর কবিতা সঞ্চলন থেকে নেওয়া হয়েছে। কবির জন্ম নিরুপমা দেবীর জন্ম মুর্শিদাবাদ জেলার বহরমপুরে 1883 সালের 7ই মে। 1883 সালের 7ই মে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে নিরুপমা দেবীর জন্ম হয়। বাবার নাম নফরচন্দ্র ভট্ট। সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উৎসাহে তিনি সাহিত্য রচনায় মনোনিবেশ করেন। স্বদেশী আন্দোলনের যুগে তার রচিত বহু গান ও কবিতা জনপ্রিয়তা লাভ করেছিল। উপন্যাস লেখার পাশাপাশি ছোটদের কবিতা রচনাতেও পটু ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদক এবং ভুবনমোহিনী স্বর্ণপদক প্রদান করে সম্মানিত করেন। তার রচিত কয়েকটি গ্রন্থ অন্নপূর্ণার মন্দির, বিধিলিপি, শ্যামলী, আলেয়া প্রভৃতি। 1951 সালের 7ই জানুয়ারি তার মৃত্যু হয়। এই ছিল ছোট্ট করে নিরুপমা দেবী পল্লী ভবন কবিতাটি যিনি লিখেছেন সেই কবি পরিচয় একটু জানলাম আমরা। এইবার এসো আমরা কবিতাটা পড়ি। কবিতাটা কি? হেথা চষা মাটির ক্ষেতের পরে সবুজ রঙের ঢেউ, শ্যামল শোভা জেগে আছে নাইকো কোথা কেউ। হেথা চষা মাটির ক্ষেতের পরে সবুজ রঙের ঢেউ। ঢেউয়ের কিন্তু কোনো রং হয় না। জলের যা রং সেই রঙেরই মনে হয় ঢেউ। সবুজ রঙের ঢেউ কেন বলছে? আমরা জানি ফসলের রং, পাতার রং সবুজ রঙের হয়। সেই ক্ষেতের উপর যখন হাওয়া বয়ে যায়, সেই হাওয়ায় যে পাতাগুলো আন্দোলিত হয়, সেই আন্দোলনকে কবি এখানে ঢেউয়ের সঙ্গে তুলনা করছেন। এবং যেহেতু পাতার রং সবুজ, ক্ষেতের রং সবুজ, তাই তিনি বলছেন সবুজ রঙের ঢেউ। শ্যামল শোভা জেগে আছে নাইকো কোথা কেউ। চারিদিকে অনেক দূর অবধি কাউকে কোথাও দেখা যাচ্ছে না, শুধু চারিদিকে শ্যামল মানে সবুজ, সবুজ শোভা চারদিকে দেখা যাচ্ছে, আর মাঠের মাঝে কেউ নেই। আছে ছাতার মতো মাথার পরে আকাশ ভরা নীল, দেশের মাটি জালের মতন ঘিরছে খাল। আছে ছাতার মতো মাথার পরে, মাথার উপরে যেমন ছাতা থাকে সেইরকম আকাশ ভরা, সমস্ত আকাশের কি রং? নীল রং। এখানে কবি কি কল্পনা করেছেন? আকাশকে কল্পনা করেছেন ছাতার সঙ্গে। যেমন আমাদের মাথার উপর ছাতা থাকে, সেই রকম এখানে মাথার উপর কি রয়েছে? নীল আকাশ। দেশের মাটি জালের মতো ঘিরছে খাল বিল। আমাদের দেশ সাধারণত নদীমাতৃক দেশ বলা হয়। এখানে প্রচুর জলাভূমি আছে, নদী, নালা, খাল, বিল, এইগুলো পাশে পাশে রয়েছে দেশের মাটি। সেই জন্য দেশের মাটিকে কবি কি কল্পনা করছেন? যেন জালের মতন চারদিকে
জালের মতন ঘিরে রেখেছে খাল বিল নদী নালাকে দেশের মাটি। হেথা খেয়ার মাঝি শাড়ি গেয়ে করছে আসা যাওয়া, বাঁশের বনে মরমরেছে ঝরঝরানি হাওয়া। হেথা খেয়ার মাঝি শাড়ি গেয়ে, শাড়ি কি? শাড়ি এক প্রকার গান, যে গান গেয়ে মাঝিরা খেয়া পারাপার করে। খেয়া মানে কি? খেয়া মানে নদী বা খাল বিলের এক প্রান্ত থেকে আর এক প্রান্তকে যাওয়া আসা করাকে বলা হয় খেয়া পারাপার করা। এই খেয়া গেয়ে মাঝি পারাপার করে শাড়ি গেয়ে। শাড়ি এক প্রকারের মাঝি মল্লাদের গান। হেথা তাল খেজুরে নারিকেলে চোখ জুড়ানো বন, আম কাঁঠালের গন্ধে যেন উতল করে মন। হেথা তাল খেজুরে নারিকেলে কি গাছ আছে? তাল গাছ আছে, খেজুর গাছ আছে, নারকেল গাছ আছে। বন কিন্তু শুধু মানে আগাছা দিয়ে ভর্তি নয়, এখানে বন কি দিয়ে ভর্তি? তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ দিয়ে বনটা ভর্তি। আম কাঁঠালের গন্ধে যেন উতল করে মন। গ্রীষ্মকালে যখন আম কাঁঠাল পেকে যায়, তখন তাদের সুমধুর গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। সেই গন্ধ পেলে মন কি হয়? উতাল হয়। আপনা থেকেই মন উত্তাল হয়ে ওঠে। হেথা পুকুর যেন শিউরে ওঠে, হাওয়ার চুমা লেগে তরুলতার আড়াল থেকে কোকিল ওঠে ডেকে। হেথা পুকুর যেন শিউরে ওঠে। পুকুরের জলে যখন হাওয়া খেলে যায়, তখন একটা ঢেউ ওঠে। সেই ঢেউকে কবি কি কল্পনা করেছেন? যে হাওয়ার চুমা লেগে যেন পুকুর শিউরে উঠছে, পুকুরের জলে যে কম্পন হচ্ছে, সেটাকে কবি এখানে কিভাবে ব্যাখ্যা করেছেন, কিভাবে বর্ণনা করেছেন? কবি এখানে বর্ণনা করছেন যে পুকুরের জল যেন শিউরে উঠছে হাওয়ার চুমা লেগে, তরুলতার আড়াল থেকে কোকিল ওঠে ডেকে। তরুলতার মানে গভীর গাছপালার ভেতর থেকে কোকিলের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসে। হেথা গাছে জলে আকাশ তলে জাগে অবাধ সুখ, এমন আরাম নাইকো কোথা ভরতে খালি বুক। হঠাৎ যদি আমাদের মন কেমন করে, মন খালি খালি লাগে, কোনো কারণে আমাদের মনে দুঃখ হয়, তখন কি হয়? এইখানে এই পল্লীগ্রামের এই আকাশ, বন, জঙ্গল, জলাভূমি দেখে তখন আমাদের মন অবাধ সুখে ভরে ওঠে। তখন আমাদের মনের এই খালি ভাব থাকে না, মন ভরে ওঠে গ্রাম বাংলার রূপ দেখে। এটাই ছিল কবিতার পুরো অর্থ। এবার কবিতার কথাটা আমরা আবার একটু জেনে নিই। কি বলা হচ্ছে এখানে? পাড়াগাঁয়ের নির্জন ফসলের ক্ষেত হাওয়ায় দুলছে। হাওয়ায় দোলা লাগছে কি? পাড়াগাঁয়ের নির্জন ফসলের ক্ষেত হাওয়ায় দুলছে। দেখে মনে হয় যেন সবুজ রঙের ঢেউ উঠছে। কি মনে হচ্ছে? সবুজ রঙের ঢেউ উঠছে, যেন দেখে মনে হচ্ছে পাড়াগাঁয়ের নির্জন ফসলের ক্ষেত দেখে। দেখে মনে হয় যেন সবুজ রঙের ঢেউ উঠছে। ওপরের বিশাল ছাতার মতো নীল আকাশ, নিচে অসংখ্য খাল বিল নদী নালা, এরা যেন জালের মতো দেশের মাটিকে ঘিরে রেখেছে। নদীতে মাঝি মাল্লারা গান গেয়ে খেয়া পারাপার করছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, শব্দ হচ্ছে সরসর সংসন। চারিদিকে তাল খেজুর নারকেল গাছের ছড়াছড়ি। বাতাসে ভেসে বেড়ায় পাকা আম কাঁঠালের গন্ধ। হাওয়ার দোলা লেগে কেঁপে ওঠে পুকুরের জল। কবি এটাকে কি বলছেন? যে
হেথা পুকুর জল যেন শিউরে ওঠে হাওয়ার চুমা লেগে। হাওয়ার দোলা লেগে কেঁপে ওঠে পুকুরের জল। সেটাকে কবি কি বলছেন? যেন হাওয়ার চুমা লেগে পুকুরের জল শিউরে উঠছে। আসলে কি হচ্ছে? হাওয়ার দোলা লেগে কেঁপে উঠছে পুকুরের জল। কোকিল ডাকে গাছপালার আড়াল থেকে। পল্লীর এই গাছে, এই জলে, এই আকাশের নিচে সুখের কোনো তুলনা নেই। কারো মন খারাপ হলে এখানে এলে মন ভালো হয়ে যাবে। তাহলে কবিতাটায় কি বলা হচ্ছে আমরা আরেকটু জেনে নিই। কবিতায় বলা হচ্ছে যে পাড়াগাঁয়ে নির্জন ফসলের ক্ষেত হাওয়ায় দুলছে। দেখে যেন মনে হচ্ছে সবুজ রঙের ঢেউ উঠছে। ওপরে বিশাল ছাতার মতন নীল আকাশ, নিচে অসংখ্য খাল, বিল, নদী, নালা, এরা যেন জালের মতো দেশের মাটিকে ঘিরে রেখেছে। নদীতে মাঝি মল্লারা গান গেয়ে গান গাইছে, সারি গান গেয়ে খেয়া পারাপার করছে। বাঁশঝাড়ের ভেতর দিয়ে হাওয়া বয়ে যাচ্ছে, সেই হাওয়ায় সরসর সনসন শব্দ হচ্ছে। চারিদিকে তাল, খেজুর, নারকেল গাছের ছড়াছড়ি। বাতাসে ভেসে বেড়াচ্ছে কি আম, কাঁঠালের সুমধুর মিষ্টি সুন্দর গন্ধ। হাওয়ায় দোলা লেগে কেঁপে উঠছে পুকুরের জল। কোকিল ডাকে গাছপালার আড়াল থেকে। পল্লীর এই গাছে, এই জলে, এই আকাশের নিচে সুখের কোনো তুলনা নেই। কারো মন খারাপ হলে এখানে এলে মন আপনা আপনি ভালো হয়ে যায়। এই ছিল কবিতার পুরো অর্থ। এবার আমরা কিছু শব্দার্থ জেনে নেব। যেমন হেথা, হেথা মানে কি এখানে। চষা, লাঙল দিয়ে মাটি ওলট পালট করা। চষা মানে কি? লাঙল দিয়ে মাটিটাকে লাঙল দিয়ে ওলট পালট করাকে বলা হয় চষা। পরে, ওপরে, কোথা, কোথায়। বিল, স্রোতহীন জলা জায়গা, যেখানে কোনো স্রোত নেই। নদীর জলে স্রোত আছে, কিন্তু এইখানে বিলের জলে কোনো স্রোত নেই। স্রোতহীন জলা জায়গাকে বলা হয় বিল। খেয়ার মাঝি, যে মাঝি খেয়া পারাপার করে। খেয়া, খেয়ার মাঝি হচ্ছে যে মাঝি খেয়া পারাপার করে। এখন খেয়া মানে কি? খেয়া মানে নৌকো করে নদী বা খালের এক পার থেকে অন্য পারে যাতায়াত। খেয়া হচ্ছে নদী বা খালের এক পার থেকে অন্য পারে নৌকো করে যাতায়াত করা। সারি, মাঝি মল্লাদের গানকে সারি বলা হয়। মরমরেছে, মর্মর ধ্বনি করছে। হাওয়া লেগে গাছের পাতায় যে শব্দ হয় তাকে বলে মর্মর। তার মানে মরমরেছে মানে মর্মর ধ্বনি করছে। তার মানে হাওয়া লেগে গাছের পাতার যে সনসন সরসর শব্দ হয় তাকে বলা হচ্ছে মর্মর ধ্বনি। ঝরঝরানি হাওয়া, হাওয়ায় পাতা ঝিরঝির করে কাঁপছে, যার জন্য হাওয়াকে কি বলা হচ্ছে? ঝরঝরানি হাওয়া। এখানে পাতাগুলি হাওয়া লেগে শিরশির করে বা ঝরঝর করে ঝিরঝির করে কাঁপছে, তাই হাওয়াকে ঝরঝরানি হাওয়া বলা হচ্ছে। চোখ জুড়োনো, দেখলে চোখ তৃপ্তি হয়, চোখ জুড়িয়ে যায়, মানে দেখলে খুব চোখের আরাম হয়, তাকে বলে চোখ জুড়োনো। উতল, মন চঞ্চল হওয়া। উতল হওয়া মানে মন চঞ্চল হওয়া। অবাধ, যেখানে বাধা নেই, যেখানে কোনো বাধা নেই তাকে কি বলা হয়? অবাধ। তাহলে আমরা কিছু প্রশ্ন উত্তর পরের দিন করব। কবিতার কিছু লাইন পরের দিন আমরা পড়ব। আজকে আমরা কবিতাটা পড়লাম, কবি সম্পর্কে জানলাম এবং কিছু শব্দার্থ জানলাম।
কবিতাটার অন্তর্নিহিত কি অর্থটাও বুঝলাম। আজকে এই পর্যন্ত থাক তাহলে। আবার পরের দিন আমরা কবিতার কিছু লাইনের মানে, প্রশ্ন উত্তর সব আলোচনা করব। আজ তাহলে আসি।